নমস্কার বন্ধুরা, আমি শুভম। ট্রাভেল উইথ কলকাতার বাবুমশাইয়ের আজকের ভিডিওটা দার্জিলিং ও সিল্ক রুটে কাটানো আমাদের দুর্গাপুজোয় কিছু মুহূর্ত। তো চলুন এক্সপ্লোর করা যাক। নমস্কার বন্ধুরা, আমি শুভম। ফিরে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবারও। এক মাস আগে ট্রাভেল উইথ কলকাতার বাবুমশাই এই চ্যানেলটি আমি ওপেন করি এবং সেইখান থেকে আমাদের এই ভিডিও যাত্রাপথে শুরু। ট্রাভেল উইথ কলকাতার বাবুমশাইয়ের নেক্সট ডেস্টিনেশন দার্জিলিং এবং সিল্ক রুট। আজ 27শে সেপ্টেম্বর। আজ আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হব, আমি এবং আমার সেই পুরনো ফ্যামিলি। সবাই আজকে খুব খুশি। ঘড়িতে এখন 11:33, আর ঘন্টা 2-3 বাদে আমাদের ট্রেন আছে শিয়ালদা থেকে। তো চলুন এই ভিডিওটা আবারও নতুন করে শুরু করা যাক, নতুন একটি যাত্রাপথে, নতুনভাবে নতুন এনজয় করতে করতে। এই যাত্রাপথে অনেক ছোট বড় ইনফরমেশান আমরা আপনাদের দিতে থাকবো, দেখাতে থাকবো, যেটাতে আপনাদের নেক্সট প্ল্যান যদি দার্জিলিং বা সিল্ক রুট হয় তো সেটাতে আপনাদের যাতে খুব হেল্পফুল হয়ে ওঠে, সেটার চেষ্টা আমরা করব। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। নমস্কার। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। ঘড়ি বলছে এখন প্রায় বেলা 1:30, আর ঘন্টা 2 বাদেই এখান থেকেই আমাদের ট্রেন আছে। ওই যে আমাদের ফ্যামিলি, সবাই আমরা এখন লাগেজ গোছাতে ব্যস্ত। প্ল্যাটফর্ম 13-তে আমাদের ট্রেন দেওয়ার কথা। তো এখন আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্ম 13-র দিকে রওনা দেব। ঠিক আমার পেছনে যে ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে 7 দিনই চলাচল করে। এই শিয়ালদা টু নিউ আলিপুরদুয়ার 716 কিলোমিটারের লম্বা এই যাত্রাপথটি এই ট্রেনটি 16 ঘন্টায় কভার করে, কিন্তু আমাদের যাত্রাপথ নিউ জলপাইগুড়ি, যা এটি রাত্রি 2:10 পৌঁছে যায়। তো ভিডিওটিকে আর বেশি বড় না করে আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি স্টেশনে। ওই যে আমাদের ট্রেন আমাদের ডেস্টিনেশনে আমাদের নামিয়ে দিয়ে তার নিজ গন্তব্য আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। ঘড়ি বলছে এখন প্রায় রাত্রি 2:20, আর মাত্র ঘন্টা 2-3 বাদেই স্টেশন থেকে আমাদের গাড়ি পিক আপ করার কথা। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা আমাদের যাত্রাপথে শুরু করে ফেলেছি। গাড়ি সঠিক সময় আমাদের স্টেশনে অপেক্ষা করছিল। গাড়ি এখন তার সঠিক গতিতেই আছে। কলকাতার কোলাহল পেরিয়ে আমরা যে এখন পাহাড়ের পথে আছি তার কিছুটা হলেও ইঙ্গিত এই ভিডিওটির মাধ্যমে আপনাদের হয়তো দিতে পারছি। দুপাশে গাছের সারি ও মাঝখান দিয়ে এই সরু রাস্তা, পাহাড়ের এই দৃশ্যটি সত্যি মন কেড়ে নিচ্ছে। এই ভিউটিকে আমরা এনজয় করছি, আপনারাও এই ভিডিওটির সাথে থাকুন। শুভ সকাল বন্ধুরা, আমরা মিরিক যাওয়ার পথেই আছি। আমরা মিরিক যাওয়ার আগে একটু পেট পুজো না করলে তো হয় না। তো এই রেস্টুরেন্টের সামনে আমরা দাঁড়িয়েছি। আমরা এখন কিছু খাওয়া দাওয়া করলাম, সকালে ব্রেকফাস্টটা করে এখন আমরা মিরিক যাব, মিরিক লেক, তারপরে গোপালধারা টি গার্ডেন, লেপচা জগৎ হয়ে আমরা নেপাল বর্ডার দেখে আমরা ব্যাক করব দার্জিলিংয়ের দিকে। এইদিকে ভিউটা সত্যি খুব অসাধারণ। এখানে আমরা দাঁড়িয়েছি, খুব সুন্দর লাগছে। মিরিক যাওয়ার পথে ব্রেকফাস্ট করার জন্য আমরা যে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিলাম সেইখান থেকে দূরে ছোট্ট হলেও পাহাড়টিকে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে যে সেটি বলে বোঝানো যাচ্ছে না। এই সেই রেস্টুরেন্টটি যেখানে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এই রোদ ঝলমলে আকাশটি আজকে এতটাই ভালো লাগছে, সত্যি মন কেড়ে নিচ্ছে। হয়তো জানি না আগে আরও কিছু নতুন অপেক্ষা করছে।
পাহাড়ের এই অপরূপ দৃশ্যটিকে এনজয় করতে করতে কখন যে আমরা গোপালধারা টি এস্টেটে একদমই কাছে চলে এসেছি আমরা বুঝতে পারিনি। মিরিক যাওয়ার পথে এই গোপালধারা টি এস্টেটটি একটি অন্যতম টি এস্টেট। কুইন্স অফ হিলস বা দার্জিলিংয়ে এই টি এস্টেটটি খুব প্রসিদ্ধ। 1881 খ্রিস্টাব্দে এই টি এস্টেটটি প্রথম চালু করা হয়েছিল এবং 1955 সালে এটিকে মডিফাইড করা হয়। দার্জিলিংয়ের চা যেটি সারা ওয়ার্ল্ড ফেমাস বিখ্যাত, সেটিও এই টি এস্টেটে পাওয়া যায়। এছাড়াও এই টি এস্টেটে আরও নানান রকমের চায়ের আপনারা সন্ধান পাবেন, যেমন গ্রিন টি, ব্ল্যাক টি। এছাড়াও নানান রকমের চায়ের বাহার আপনারা এই টি এস্টেটের ভেতরে দেখতে পাবেন। আমরা বেশ কিছুটা সময় এই প্রকৃতির কোলে অবস্থিত এই গোপালধারা টি এস্টেটটি এক্সপ্লোর করার সাথে সাথে আমরা চারিদিকে এই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্যটিকেও বেশ সুন্দরভাবে এক্সপ্লোর করলাম। গাড়ি তার নিজস্ব গতিতেই এগিয়ে চলল মিরিকের পথে। মিরিকে আমরা মিরিক লেক এক্সপ্লোর করার সাথে সাথে মিরিকের চারপাশটিকেও এক্সপ্লোর করব। তো চলুন, দেখা হচ্ছে মিরিকে। দীর্ঘক্ষণের এই যাত্রাপথের পর অবশেষে আমরা মিরিকে এসে পৌঁছেছি। মিরিকে আসার পরেই এখানকার ক্লাইমেটটা বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেল। একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো আছেই, কিন্তু চারিদিকে রোদ ঝলমলে আকাশেরও দেখা মিলল। এখানে ঢোকার মুখে কয়েকটা সোভিনিয়ার স্টোর্স আমরা দেখতে পেলাম, যেখানে কিছু কেনাকাটির মাধ্যমে আমরা সেটিকে এক্সপ্লোর করলাম। আমরা এখন একেবারে মিরিকের অন্যতম একটি ভিজিটিং পয়েন্ট বা মেন অ্যাট্রাকশনের সামনে চলে এসেছি, মিরিক লেক। হ্যাঁ, এই মিরিক লেকটি এখানকার একটি অন্যতম ট্যুর অ্যাট্রাকশন পয়েন্ট হিসেবেও পরিচিত। এই মিরিক লেকটি সুমেন্দু লেক নামেও পরিচিত। এই মিরিক লেকে ঢোকার মুখে একটি ছোট মতন ইকো পার্ক করা আছে, যার পার পার্সন চার্জ 30 টাকা করে। এই মিরিক লেকে বোটিং ফিশিং ছাড়াও এই মিরিক লেকের লাগোয়া কয়েকটি ঘোড় সাওয়ারি বা পনি রাইডসেরও ব্যবস্থা আমরা দেখতে পেলাম। মিরিককে খুব ভালো করে এক্সপ্লোর করার পর আমরা এখন পৌঁছে গেছি আমাদের আরেকটি ট্যুর অ্যাট্রাকশন পয়েন্টে, যেটি হলো লেপচা জগৎ। এই লেপচা জগৎ একটি ছোট্ট গ্রাম। এইখান থেকে দার্জিলিং মাত্র 19-20 কিলোমিটারের দূরত্বে। মিরিক এক্সপ্লোর করার মুহূর্তে যে রোদ ঝলমলে ক্লাইমেটের সাথে পরিচিত হয়েছিলাম, এইখানে তার একেবারেই উল্টো। চারিদিক একেবারে কুয়াশায় ঢেকে গেছে, তার সাথে সাথে ভারী বৃষ্টিরও দেখা মিলল। এই লেপচা জগতের অন্যতম একটি মেন অ্যাট্রাকশন এই পাইন ফরেস্টের জঙ্গলটি, যেটির পার পার্সন এন্ট্রি ফি 20 টাকা করে। এই পাইন ফরেস্টের ভেতরটিকে আমরা এক্সপ্লোর করলাম। এছাড়াও এই পাইন ফরেস্টের ভেতরে ওক ও রডোডেন্ড্রন গাছেরও দেখা মিলল। বেলা 3:30 আমরা দার্জিলিং পৌঁছে যাই। হোটেলে ঢুকে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আর ভিডিও করে উঠতে পারিনি। দুপুরের লাঞ্চ সেরে কিছুটা রেস্ট নিয়ে সন্ধে হতে না হতেই আমরা চলে এসেছি দার্জিলিংয়ের হার্টথ্রব মল রোড। সন্ধেবেলা মল রোডের দৃশ্যটা কিছুটা এইরকম থাকে। চারিদিকে শুধু আলোয় ঝিকমিকে এই মল রোডটি দেখতে বেশ ভালো লাগে। আমরা বেশ কিছুটা টাইম এই মল রোডের চারিদিকে এক্সপ্লোর করে কাটালাম। আমাদের হোটেল থেকে মল রোডের দূরত্ব মিনিট 7-8 হবে। এই মল রোডে একটি দুর্গা ঠাকুরেরও পুজো হতে আমরা দেখলাম। কলকাতা থেকে দূরে এসেও দুর্গা ঠাকুরের এই পুজোর দর্শন আমরা পাবো, সত্যিই সেটি পেয়ে খুব ভালো লাগলো। কালকে আমাদের সকালবেলা সানরাইজ ভিউ পয়েন্ট দেখতে টাইগার হিলে যাওয়ার কথা। তো চলুন, একেবারে সেখানেই আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। আজকে শুভ সপ্তমী। হ্যাঁ, বুঝতে পারছি অন্ধকার, কিন্তু কিছু করার নেই। এখন আমরা টাইগার হিলের উদ্দেশ্যে আছি। উদ্দেশ্যে বলতে না, ঠিক আমরা এখন টাইগার হিলের টপেই দাঁড়িয়ে আছি। সেই ঐতিহাসিক মোমেন্ট, দ্য কুইন অফ হিলসের সেই ঐতিহাসিক মুহূর্ত, সানরাইজ দেখার জন্য সত্যি খুব একটা আলাদাই এক্সাইটমেন্ট লাগছে, একটা আলাদাই ফিলিংস হচ্ছে। এখনো ঘন্টা 1.5-এর ওপর বাকি আছে। তো জানি না
আমরা সেই ঐতিহাসিক মুহূর্তটা কতটা দেখতে পারবো, কতটা উপভোগ করতে পারবো, কারণ চারিদিকে মেঘে ঢেকে আছে, পুরো ফগ হয়ে আছে আর চারিদিকটা এখনো অন্ধকার। কিন্তু হোপ ফর দ্য বেস্ট। কিছু ভালো পেতে গেলে অনেকটা কষ্ট করতে হয়, সেটা আজ রাত 3টের সময় উঠে আমরা বুঝতে পেরে গেছি। চেষ্টা করছি যে আপনাদের সেই ঐতিহাসিক মুহূর্তটার সঙ্গী করাতে পারবো। তো চলুন, আজকের দিনটা বেশ ভালোই কাটে। টাইগার হিলে সানরাইজ ভিউ এক্সপ্লোর করার পর আমরা এখন পৌঁছে গেছি কুইন্স অফ হিলসের আরেকটি মেন অ্যাট্রাকশন বাতাসিয়া লুপে। এই বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের অন্যতম একটি ট্যুরিস্ট পয়েন্ট। এই বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এত সুন্দরভাবে পাওয়া যায় যা অন্য কোথাও থেকে হয়তো আপনারা নাও পেতে পারেন। এই বাতাসিয়া লুপের এন্ট্রি ফি পার পার্সন 50 টাকা করে। পুরো দার্জিলিং শহরটাকে যদি আপনারা পাখির চোখে একবার দেখতে চান তাহলে এই বাতাসিয়া লুপে আপনারা আসতে পারেন। 360 অ্যাঙ্গেল ভিউতে আপনারা পুরো শহরটিকে একটি প্রতিচ্ছবির মতো ভালোভাবে দেখতে পারবেন এই বাতাসিয়া লুপ থেকে। বাতাসিয়া লুপের অন্যতম একটি নিদর্শন হচ্ছে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে গোর্খা সিপাহী শহীদেরা যারা এই দেশের জন্য বলিদান দিয়েছেন তাদের নাম এই বাতাসিয়া লুপে রোল অফ অনার হিসাবে খোদাই করা আছে। আপনারা ভিডিওটিকে পজ করে সেই নামটিকে ভালো করে পড়তে পারেন। সত্যি আজ বাতাসিয়া লুপে এসে এই নিদর্শনটিকে দেখে বেশ ভালো লাগলো এবং আমরা বেশ কিছুটা টাইম এখন এই বাতাসিয়া লুপের চারপাশটিকে এক্সপ্লোর করব এবং কিছুটা সময় আমরা এখন এখানেই কাটাবো। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্যতম একটি নিদর্শন হচ্ছে টয় ট্রেন যাত্রা। এই টয় ট্রেনের যাত্রার জয় রাইড আপনারা এই বাতাসিয়া লুপে এসে বেশ ভালোভাবে দেখতে পারবেন ও উপভোগ করতে পারবেন। বাতাসিয়া লুপে এসে আমরা যে টয় ট্রেন যাত্রা বা জয় রাইডটি এক্সপ্লোর করেছিলাম তা একটু বাদেই আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে আপনারা এই ভিডিওর সাথে থাকুন। বাতাসিয়া লুপ এক্সপ্লোর করার পর আমরা এখন চলে এসেছি আরেকটি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এটি হলো একটি ছোট টি গার্ডেন। গোপালধারা টি গার্ডেনের বা টি এস্টেটের মতো এটি অত বড় না হলেও ছোট্ট একটি টি গার্ডেন যেখান থেকে দার্জিলিং শহরটিকে বেশ সুন্দরভাবে দেখা যায়। বেশ ভালো লাগলো এই জায়গাটিতে এসে আর এই জায়গাটিকে এক্সপ্লোর করে। দার্জিলিংয়ের একটি ভিউ পয়েন্ট থেকে আরেকটি ভিউ পয়েন্টের দূরত্ব 10-12 মিনিট করে হবে। তো আমাদের এই জায়গাগুলিকে এক্সপ্লোর করতে বেশ খুব একটা অসুবিধা হচ্ছে না। বেশ কিছুটা সময় আমরা এই টি গার্ডেনটিকে এক্সপ্লোর করে কাটালাম এবং কিছু স্মৃতির জন্য ছবিও তুলে রাখলাম। এই টি গার্ডেনের লাগোয়া কয়েকটি দোকান ছিল যেখান থেকে আমরা কিছু গ্রিন টি ও দার্জিলিং টি আমাদের স্মৃতির জন্য নিয়ে নিলাম। আমরা এখন চলে এসেছি আমাদের আরেকটি ভিউ পয়েন্ট এক্সপ্লোর করার জন্য, সামথেন চিলং মনেস্ট্রি। এই বুদ্ধিস্ট মনেস্ট্রিটি
দার্জিলিং শহরের একটি অন্যতম ও প্রসিদ্ধ মনেস্ট্রি। এই বুদ্ধিস্ট মনেস্ট্রিটি ঘুম মনেস্ট্রি নামেও খুব পরিচিত। ঘুম স্টেশনের একদম লাগোয়া এই মনেস্ট্রিটি আপনারা এক্সপ্লোর করতে পারেন। এই মনেস্ট্রিটি সত্যিই বেশ সুন্দর ও পিসফুল। তো চলুন এই বুদ্ধিস্ট মনেস্ট্রিটিকে একটু এক্সপ্লোর করা যাক। আজ আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। দুরাত্রির 3 দিন দার্জিলিংকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করার পর কাল আমরা বেরিয়ে যাচ্ছি সিল্ক রুটের উদ্দেশ্যে। কাল আমাদের শিটংয়ে নাইট স্টে আছে। সিল্ক রুট যাওয়ার আগে দার্জিলিংয়ে যে দুরাত্রির 3 দিন আমরা যে হোটেলটিতে ছিলাম সেটির একটি রুম ট্যুর ভিউ আপনাদের একটু দিয়ে রাখি। এই হোটেলটি একদমই মেন রাস্তার ওপরে। এখান থেকে যে ভিউটি পাওয়া যায় তা বলে বোঝানোর মতো নয়। এটা আমাদের ব্যালকনি। এখন আমরা আমাদের রুম থেকে আপনাদের দৃশ্যটা কিছুটা এইরকম দেখাচ্ছি। ঘরে জানলার পাশ দিয়েই মেন রাস্তার সাথে সাথে টয় ট্রেনের আওয়াজ ও টয় ট্রেনটিকে আপনারা এত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যে সত্যি বলে বোঝানোর মতো নয়। এই হোটেল থেকে মল রোডের দূরত্ব মিনিট 10 হবে। হোটেলের রুমটি বেশ বড়। একটি কিং সাইজ বেড আছে যেটি 2-3 জনের জন্য এনাফ। একটি টিভিও আছে এবং এইখানকার মেন অ্যাট্রাকশন এদের ব্যালকনিটি। এই ব্যালকনিতে বসে ওয়েদার ভালো থাকলে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ এত সুন্দরভাবেই পাবেন যেটি সত্যি এক্সপেক্ট করার মতো নয়। এবং এইখান থেকে দার্জিলিং শহরটিকেও বেশ সুন্দরভাবে দেখা যায়। আমরা এই হোটেলের হসপিটালিটিটাও বেশ ভালো পেয়েছিলাম। এখানে স্টাফেদের ব্যবহার ও এদের রান্না বান্না যেটি আমরা দুরাত্রির 3 দিনে লাঞ্চ ডিনারে পেয়েছি বেশ আমাদের মন ভরিয়ে দিয়েছে। এই হোটেলটিতে আপনারাও যদি আসতে চান তো নিচে কমেন্টে হোটেলের ডিটেলসটি শেয়ার করা থাকবে, যেটি আপনারা একবার চেক আউট করে দেখতে পারেন। আমরা এখন শিটং যাওয়ার পথেই আছি। শিটং যাওয়ার পথে মংপুতে একটি নতুন নবনির্মিত পার্কে আমরা সন্ধান পেলাম, রডোডেনড্রন পার্ক। এই পার্কটি পাহাড়ের কোলে অবস্থিত নতুন একটি নবনির্মিত পার্ক। এই পার্কটি ভিজিট করতে পার পার্সন 50 টাকা করে ধার্য করা হয়েছে। এই পার্কটি সত্যিই আপনার নজর কাড়বে। পাহাড়ের কোলে এত সুন্দর জায়গায় এই পার্কটি তৈরি করা হয়েছে যেখানে চারিদিকে গাছেদের সারি ও দূরে পাহাড় এবং মাঝখান দিয়ে সরু রাস্তা এবং গায়ের ওপর দিয়ে অবিরাম মেঘেদের আনাগোনা যেন চলতেই থাকছে। খুব মিস করতাম যদি এই জায়গাটিকে ভিজিট না করতে পারলে। আজ এই জায়গাটিকে এক্সপ্লোর করে বেশ ভালো লাগছে। এই জায়গাটির সম্পর্কে কিছুটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। এই জায়গাটিতে 1000 অফ সিংকোনা গাছের প্লান্টেশন করা হয়েছে। দূরে ওই যে ছোট ছোট ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নানান রকমের গাছেদের সাথে সিংকোনা গাছেরও প্লান্টেশন চলছে। পাহাড় কেটে এই পার্কটি এত সুন্দরভাবে স্ট্রাকচার করা হয়েছে যে এটি এখানকার নজরবিহীন একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট হিসেবে এখন পরিচিত হয়েছে। আপনাদের সাথে এখন একেবারে দেখা হচ্ছে যোগীঘাটে গিয়ে। তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য যোগীঘাটে। যোগীঘাট শিটং যাওয়ার পথে অন্যতম একটি মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। রিয়াং নদীর কোলে অবস্থিত এই যোগীঘাট আর এই যোগী ব্রিজটি সারা বছরই ট্যুরিস্টদের কাছে একটি অন্যতম ভিউ পয়েন্ট হিসেবে পরিচিত। যোগীঘাটে এসে চারদিক এক্সপ্লোর করতে করতে আমরা এখন চলে এসেছি রিয়াং নদীর একদম কাছে। রিয়াং নদীর এই জল সারা বছরই বেশ ফুলে পেঁপে থাকে। বেশ ভাল লাগছে এখন এই রিয়াং নদীর এতটা কাছে আসতে পেরে। শিটং যাওয়ার পথে বেশ কিছু ট্যুরিস্টদের কাছে এই যোগীঘাটটি ট্রেকিং করার জন্য অন্যতম একটি ফেভারিট স্পট। আমরা এখন বেশ কিছুটা টাইম এই যোগীঘাটের চারিদিকে সবুজারণ্য এই গ্রিনারিটিকে
উপভোগ করলাম। এই দীর্ঘ যাত্রাপথের পর এখন আমরা পৌঁছে গেছি শিটংয়ে। আপনাদের সামনে যে হোমস্টেটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশাপাশি দুটি হোমস্টে আমাদের এক রাত্রি দুদিনের জন্য বুক করা আছে। শিটং নর্থ বেঙ্গলের একটি ছোট অফবিট গ্রাম। খুবই সুন্দর এবং পিসফুল এই গ্রামটি আমরা আজ ভিজিট করব। তো চলুন এক্সপ্লোর করা যাক। শিটং এক্সপ্লোর করতে করতে আমরা এখন পৌঁছে গেছি শিটংয়ের ওয়ান অফ দি মোস্ট অ্যাট্রাকশন ভিউ পয়েন্টের সামনে, অহলদারা ভিউ পয়েন্টের সামনে। অহলদারা ভিউ পয়েন্ট এখানকার সানরাইজ ভিউ পয়েন্ট হিসাবেও পরিচিত। এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে সানরাইজ ও সানসেট ভিউটি বেশ সুন্দরভাবে পাওয়া যায়। এই অহলদারা ভিউ পয়েন্টে আপনারা এন্ট্রি করার সাথে সাথে দুপাশে কম বেশি কিছু সোভিনিয়ার স্টোর দেখতে পাবেন, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো দার্জিলিং টি, গ্রিন টিও কালেক্ট করে নিতে পারেন। শিটং নর্থ বেঙ্গলে অরেঞ্জ ভ্যালি নামেও পরিচিত। আর এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার বেশ সুন্দর ভিউ পেতে পারেন। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ পাওয়া যায়, যা এখানকার সৌন্দর্যের সীমা যেন আরও দ্বিগুণ করে দেয়। এই অহলদারা ভিউ পয়েন্ট হচ্ছে 360 অ্যাঙ্গেলে পাহাড়ের এই সুন্দর দৃশ্যটি পাওয়ার জন্য ওয়ান অফ দি বেস্ট অ্যাট্রাকশন ট্যুরিস্ট পয়েন্ট হিসাবেও পরিচিত। এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে আপনারা তিস্তা নদীর গতিপথ বেশ ভালোভাবে এখান থেকে এক্সপ্লোর করতে পারবেন। এখানকার শান্ত, সুন্দর ও মনোরম প্রকৃতির সাথে সাথে শিটং ট্রেকিংয়ের জন্য বিখ্যাত। আমরা বেশ ভালোভাবেই শিটংকে এক্সপ্লোর করলাম। আজ আমাদের শিটংয়ে শেষ দিন। কাল আমরা চলে যাচ্ছি আরেকটি অফবিট ভিলেজ সিলারিগাঁওতে। তো চলুন, আপনাদের সাথে দেখা হচ্ছে সিলারিগাঁওতে। আজ শুভ নবমী। আজ আমরা পৌঁছে গেছি সিল্ক রুট যাত্রার আরেকটি অফবিট ভিলেজ সিলারিগাঁওতে। সিলারিগাঁও পাহাড়ের কোলে অবস্থিত 6000 ফিট উচ্চতায় কার্শিয়াং ডিস্ট্রিক্টের অন্যতম একটি অফবিট ভিলেজ। আজ আমরা সারাদিন এই অফবিট ভিলেজটিকে এক্সপ্লোর করব। চলুন এক্সপ্লোর করা যাক। আজকে সিলারিগাঁওতে আমাদের লাস্ট ডে, তাই হচ্ছে সব আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে আপাতত গরম গরম আলুর তরকারি চলে এসেছে। আসবে গাড়ি ঠিক টাইম চলে আসবে। কাকু কাকিমা ঘুরতে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। চোখে ধরেছে? কাকুর দিকে দেখো, এখনো আসেনি, দুদিন অপেক্ষা করছি আমরা। আর কুটু কিছু বলবি? এই বল, ও দিকে দাড়িটা ফুটছে না, তাই ওরও লাগছে। এখন মন খারাপ, স্পট একা উপভোগ করছি। আর এখানে কে? গাড়ি স্টিয়ারিং মতো আবার ইসে নিয়ে গেছিলি জায়গাটা যা। চল, লুচি এসে গেছে। গরম গরম লুচি। আমাদের পরিবেশন করছে কাকিমা, ঝুমা কাকিমা। এত
ডিটেল লাগবে না, কাকিমার পাত্র চাই না। সিলারিগাঁওকে পেছনে ফেলে রেখে আমরা এখন এগিয়ে চললাম পদমচেনের দিকে। পদমচেন যাত্রাপথের এই ব্রিজটি আমরা এক্সপ্লোর করেছিলাম। এই ব্রিজটি থেকে যে ভিউটি পাওয়া যায় সেই ভিউটি এখানকার ওয়ান অফ দি মোস্ট অ্যাট্রাকশন ভিউ পয়েন্টের মধ্যে একটি। দুটি নদীর মিলনস্থল, তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল আপনারা এখানে এলেই দেখতে পাবেন। পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা নদী তো আমরা অনেকবারই দেখেছি, কিন্তু আজ পাহাড়ের মাঝখান দিয়ে দুটি নদীর এই মিলনস্থল থেকে বেশ মনটা বিভোরিত হয়ে গেল। বেশ ভাল লাগছে এই জায়গাটিকে এক্সপ্লোর করে। আমি এবং আমার ফ্যামিলি এই জায়গাটিকে এক্সপ্লোর করে বেশ আনন্দিত। আস্তে আস্তে যতই আমরা পাহাড়ের হাই অল্টিটিউডের দিকে এগোচ্ছি, ততই পাহাড় তার সুন্দর রূপ আমাদের কাছে গড়ে তুলছে। ক্যামেরার চোখ দিয়ে কতটা দেখাতে পাচ্ছি বা এক্সপ্লোর করতে পারছি আমি জানি না, কিন্তু চোখে যা দেখছি তা সত্যি বলার ভাষা হারিয়ে ফেলে দিচ্ছে আমাকে। এই জায়গাটি এক্সপ্লোর যতই করছি ততই আমি বিভোরিত হচ্ছি। চারদিক পাহাড়ে মোড়া এবং যত দূর চোখ যায় তত দূর এই সবুজারণ্য প্রকৃতি এই জায়গার অ্যাট্রাকশন লেভেল কিছুটা হলেও দ্বিগুণ করে দিল। আর বয়ে চলা এই অবিরাম হাওয়া আপনাকে এই জায়গাটিতে কিছুক্ষণ আরও দাঁড়িয়ে যেতে যেন বাধ্য করলো। আপনারা চাইলে ওই যে সরু রাস্তাটি দেখতে পাচ্ছেন ওইখান দিয়েও নিচে নেমে এই মিলনস্থলটিকে ভালো করে এক্সপ্লোর করতে পারবেন। এরপর আমরা রঙ্গোলি মার্কেট এক্সপ্লোর করার পর পৌঁছে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য সিদ্ধিবিনায়ক মন্দিরে। শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে বেশ সুন্দরভাবে দর্শন করার পর আমরা এখন চলে এসেছি কিউখোলা ফলসের সামনে, যেটি লিংথামে অবস্থিত। বেশ ভালোই জল আছে এখানে, জলের স্রোতও খুব ভালো আছে, আর উপরে একটি জিপ লাইনেরও ব্যবস্থা আছে। তো আপনারা এখানে এলে যদি জিপ লাইন করতে চান সেই এক্সপিরিয়েন্সও আপনারা এই কিউখোলা ফলসের সামনে পেতে পারেন। পদমচেন যেতে এখনো অনেকটা পথ বাকি, তাই রাস্তায় কোথাও আর না দাঁড়িয়ে আপনাদের সাথে একেবারে দেখা হচ্ছে পদমচেনে গিয়ে। আজ আমাদের ওখানে নাইট হল্ট আছে। কাল আমরা এক্সপ্লোর করতে চলেছি ওল্ড বাবা মন্দির, নাথান ভ্যালি আর কোরুপ লেক। তো চলুন এক্সপ্লোর করা যায়। ঘড়ি বলছে এখন বেলা 4:10। আমরা 3টের মধ্যে পদমচেনে পৌঁছে গেছি। পদমচেনে পৌঁছে হোমস্টেতে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু চারপাশটিকে পায়ে হেঁটে এক্সপ্লোর করছিলাম। নেচারের এত কাছে আসতে পেরে আর পদমচেনের এই জায়গাটিকে এক্সপ্লোর করতে পেরে বেশ ভালো লাগছে। পদমচেন এমনি অফবিট একটি ভিলেজ, তার উপরে এই শান্ত প্রকৃতি সত্যিই আপনাকে বিভোরিত করে তুলবে। কাল আমাদের কাছে দিনটা বেশ অনেকটাই বড়, কারণ যাত্রাপথটাও বেশ বড়। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একদম সিল্ক রোডে। আমরা এখন সেই ঐতিহাসিক মুহূর্তের একদমই সামনে চলে এসেছি, যেটির জন্য আজ সিল্ক রুট এতটাই জনপ্রিয়। সিল্ক রুট জনপ্রিয় তার এই জিগজ্যাগ রোডের জন্য। এই জিগজ্যাগ রোডটি দেখা একটি যে ভিউ পয়েন্ট আছে সেইখানেই আমরা চলে এসেছি। কিন্তু প্রকৃতির কি খেলা
আমাদের এই জায়গাটিতে আসার আগে এতটাই পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কিছুই ভালো করে দেখা যাচ্ছে না, চারিদিকটা মেঘে ঢেকে আছে। জানি না প্রকৃতি কখন আমাদের প্রতি সরব হবে, একটু বৃষ্টিটা কমবে আর এই জিগজ্যাগ রোডটি বেশ সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারবো। কথায় আছে, প্রকৃতির কাছে কিছু মন থেকে চাইলে প্রকৃতি তা ফেরায় না। আমাদের সাথে ঘটনাটি কিছুটা তাই হলো। 5 মিনিটের মধ্যে আকাশ একদম পরিষ্কার আর বৃষ্টি কোথায় উধাও হয়ে গেল। মিনিট 5-10 আগে এই জায়গাটি থেকে যে দৃশ্যটি আমরা উপভোগ করতে পারছিলাম না, এখন তা যেন ছবির মতো আমাদের চোখের সামনে ধরা দিচ্ছে। কোনো ক্যানভাসে আঁকা চিত্রের মতো একদম পরিষ্কার আমাদের সামনে এই দৃশ্যটি যেন ধরা দিচ্ছে। এই জায়গাটিতে না আসতে পারলে হয়তো নিজেকে অনেকটাই বিচ্ছিন্ন মনে হতো। সিল্ক রুটের এই জিগজ্যাগ রোডটি বেশ মুগ্ধ করছে। পাহাড় যে প্রতি মুহূর্তে তার রূপ বদলায় তার প্রমাণ আজকে আমরা পেয়ে গেলাম। আজকের এই দিনটি স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে। জিগজ্যাগ রোডকে ভালোভাবে এক্সপ্লোর করে নাথাং ভ্যালিকে পেছনে ফেলে রেখে আমরা এখন পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দিরের সামনে। এই ওল্ড বাবা মন্দিরে যখন আমরা পৌঁছাই, এখানকার টেম্পারেচার তখন 3। তার ওপর অবিরাম চলতে থাকা এই বৃষ্টি শীতের ভাবটাকে আরো যেন 1.5 গুণ বাড়িয়ে দিল। বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, হাত পা যেন বরফের মতো ফ্রিজ হয়ে যাচ্ছে। এত হাই অল্টিটিউডে এসে আমরা ঠান্ডার পাশাপাশি অক্সিজেনেরও অভাব নোটিস করলাম। তাই এখানে আসার আগে আমরা একটি অক্সিজেনের বোতলও ক্যারি করছিলাম, তাই আপনাদেরও রিকোয়েস্ট করব সেটিকে ক্যারি করার জন্য। কিন্তু মনে বাবার দর্শন পাওয়ার অদম্য বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে চললাম বাকিটা পথ। এই যে ছোট সরু রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়েই বাবা হরভজন সিং এর মন্দিরে আপনাদের ঢুকতে হবে। এই মন্দিরে বাবার কিছু স্মৃতি সামগ্রী আপনারা দেখতে পাবেন, যেখানে বাবার পরনের উর্দি ও তার কিছু জুতো এবং বাবার ছবিও এখানে আপনারা দেখতে পাবেন। বাইরে যে টেম্পারেচার 3 চলছিল, এই ভেতরে এসে তার কিছুই মনে হচ্ছে না। এতটাই ভেতরটা গরম ও ভালো যে আপনাদের কোনো কষ্ট হবে না। ইন্দো চায়না ওয়ারের সময় এটি একটি বাংকার ছিল, যা পরবর্তীকালে বাবা হরভজন সিং এর স্মৃতির আদলে একটি মন্দিরের গঠনে রূপান্তরিত করা হয়। বাবার দর্শন পেয়ে মন আজ মুগ্ধ হলো। ওল্ড বাবা মন্দিরে ভালোভাবে দর্শন করে, কুরুপ লেককে ভালোভাবে এক্সপ্লোর করে আমরা এখন পাহাড়ের আস্তে আস্তে নিচের দিকে চলে আসছি। এখন আমরা আরিটারে আছি। এই হচ্ছে আমাদের আরিটারের হোমস্টে। আমরা এখন আমাদের হোমস্টের লাগোয়া একটি ছোট বাগান টাইপের করা আছে, যেটিকে আমরা বেশ সুন্দরভাবে এক্সপ্লোর করছিলাম। ওই যে নিচে রাস্তা, আর এই সুন্দর বাগান লাগোয়া ওই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি ডাইনিং এরিয়া। এই হোমস্টের বাইরে থেকে দৃশ্যটা কিছুটা এইরকম লাগছে, চারিদিকে ফগে ঢেকে আছে। ওই যে আমাদের রুম, আর এই হচ্ছে আমাদের আরিটারে থাকা রিয়ান্স হোমস্টেটি। আজ আমাদের এখানে একদিনের নাইট হল্ট আছে। আজ আমাদের এই একদিনের নাইট হল্টে আমরা আপনাদের আরিটারের চারপাশটিকে এক্সপ্লোর করে দেখাবো। আরিটারের মেন অ্যাট্রাকশন হচ্ছে আরিটার লেক, যেটি সন্ধ্যে 5টা অবধি ওপেন থাকে। সন্ধ্যে নামার আগে আগেই আমাদের আরিটার লেকে পৌঁছাতে হবে, তাই আমরা এখন আরিটার লেক এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি। আরিটার লেক আমাদের হোমস্টে থেকে মিনিট 10-এর পায়ে হাঁটা দূরত্বে হবে, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আরিটার লেক এক্সপ্লোর করতে। পেছনে আমার ফ্যামিলিরাও আস্তে আস্তে এগিয়ে চলছে আরিটার লেকও আমার সাথে এক্সপ্লোর করতে। এই বড় গেটটি আপনাদের আরিটারের ঢোকার আগেই আপনারা দেখতে পাবেন। এটিকে ক্রস করে নিচের দিকে নামলেই এই যে ওয়েলকাম টু লামচিং পোখরি লেক বা আরিটার লেকে ঢোকার এই গেটটি আপনারা দেখতে পাবেন। এই পথটি দিয়েই আপনারা এগিয়ে যাবেন আরিটারের মেন অ্যাট্রাকশন আরিটার লেকের কাছে। এই আরিটার লেকে ঢোকার আগে আপনাদের পার পার্সন এন্ট্রি ফি 50 টাকা করে নেওয়া হয়। এখন এই সন্ধ্যের টাইমে আপনাদের ভিউটি একবার খালি চারদিকে দেখাই। সন্ধ্যে নামার আগে আগে চারদিকটা একদম ফগে ঢেকে আছে। আরিটার লেকের চারদিকটা খুব একটা স্পষ্টভাবে এখন আমাদের চোখের সামনে ধরা না পড়লেও বেশ ভাল লাগছে এই জায়গাটিকে এক্সপ্লোর করতে। এই আরিটার লেকটি সি লেভেল থেকে 4500 ফিট উচ্চতায় অবস্থিত।
আরিটারের এই লেকটি 350 মিটার লম্বা, আর এটি আরিটারের ওয়ান অফ দি বেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট হিসাবেও পরিচিত। সিল্ক রুট ট্যুরে আজ আমাদের আরিটারে শেষ দিন। কাল আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কাল আমাদের কলকাতায় ফিরে যাওয়ার দিন। আজ আমাদের বাড়ি ফেরার দিন। আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়ির বাস টার্মিনালে, যেখান থেকে আমাদের শ্যামলী পরিবহনের বাস বুক আছে। আমরা এখন আমাদের বাসের সামনেই দাঁড়িয়ে আছি। ঘড়ি বলছে এখন সন্ধে 5টা, আর 45 মিনিট বাদেই শিলিগুড়ি ছেড়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। এখন সবাই আমরা বাস এসে যাওয়ার পর লাগেজ গোছাতে ব্যস্ত হয়ে পড়েছি, আর কিছুক্ষণ বাদে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। পুজোয় কাটানো এই পাহাড়ে 10 দিনটি কিভাবে যে কেটে গেল মুহূর্তের মধ্যে আমরা বুঝতেও পারলাম না। মনে হাজারো স্মৃতিকে আঁকড়ে রেখে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আপনাদের নেক্সট ডেস্টিনেশন যদি দার্জিলিং ও সিল্ক রুট হয়, তাহলে ছোট্ট একটা প্রচেষ্টা রইল আমাদের এই ভিডিওটির মাধ্যমে। ট্রাভেল উইথ কলকাতা বাবুমশাইয়ের ভিডিওটি আজকে এইটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।